কেমন আছেন সবাই? আমার কথা কি শোনা যাচ্ছে? আমাকে একটু জানান যে আমার কথা শোনা যায়, প্লিজ। আমাকে সবাই একটু কনফার্ম করেন। আপনাদের সবাইকে অনুরোধ করব, আজকের লাইভটি আপনারা সবাই শেয়ার করুন। আপনাদের লাইভের নিচে শেয়ার বাটন আছে, অনুগ্রহ করে সবাই শেয়ার বাটনে ক্লিক করুন, তাহলে খুব তাড়াতাড়ি সবাই চলে আসবেন। আজকের আমরা যে আলোচনা করব এটা অত্যন্ত কার্যকরী একটি আলোচনা, একটি বিশদ ব্যাপক আলোচনা। আমরা খুব সংক্ষেপে আলোচনা করব এবং আজকে একটি মেডিটেশন আমি শিখাবো, আপনাদের সাথে আলোচনা করব। আশা করি অনেকে উপকৃত হবেন। ইতিমধ্যে অনেকেই চলে এসছেন। আমরা ধীরে ধীরে আমাদের আলোচনার ভিতরে প্রবেশ করার চেষ্টা করব। আজকের আলোচ্য বিষয়টি অনেক ব্যাপক। আমি খুব সংক্ষেপে আলোচনা করব, কয়েকটা পয়েন্টস নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন আমি পয়েন্টসের দিকে তাকাচ্ছি, কারণ তা না হলে সময় লাগাম টেনে ধরা যায় না, আলোচনা চলতেই থাকে। চলতে চলতে কোন দিক থেকে সময় পার হয়ে যায় সেটা বোঝাই যায় না। আর আমি সবাইকে অনুরোধ করব, আলোচনা চলাকালীন সময় কেউ টেলিফোন করবেন না এবং কোনো প্রশ্ন করবেন না। আমি আলোচনা শেষে আপনাদেরকে সময় দেব, সেই সময় আপনারা প্রশ্ন করতে পারেন। হাতে কাগজ কলম নিয়ে নিন, যে প্রশ্নটি মনে আসবে লিখে রাখুন এবং যখন আপনাদেরকে আমি সময় দেব তখন প্রশ্ন করবেন। তাতে করে সবাই আপনার এই প্রশ্নের উত্তর জেনে অনেকেই হয়তো উপকৃত হবে, যেমনি ভাবে আপনি উপকৃত হবেন। সরি। আমরা ধীরে ধীরে আমাদের আলোচনার জগতে প্রবেশ করি। ক্রিয়েটিভ মনোবিকাশ চর্চার ভুবনে সুস্বাগতম। দেশের ভিতরে আমাদের সকল সদস্য
শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী সবাইকে শুক্রবারের ক্রিয়েটিভের পক্ষ থেকে আমি ডক্টর মোহাম্মদ হাসান শামসুদ্দিন, ফাউন্ডার ক্রিয়েটিভ, আমার পক্ষ থেকে সবাইকে শুভরাত্রি, ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। ক্রিয়েটিভ মনোবিকাশ চর্চা। বিজ্ঞান তত্ত্ব, মন তত্ত্ব এবং আধ্যাত্মিক তত্ত্ব, এই তিন তত্ত্বের উপরে ভিত্তি করে ক্রিয়েটিভ মনোবিকাশ চর্চা সাধনা করে থাকে, জ্ঞান অর্জন করে থাকে। আমরা মনে করি মানব জীবনের মূল ভিত্তি হচ্ছে এই তিনটি তত্ত্ব: বিজ্ঞান তত্ত্ব অর্থাৎ জ্ঞান তত্ত্ব, মন তত্ত্ব এবং আধ্যাত্মিক তত্ত্ব। একজন মানুষ যদি তার জীবনে এই তিন তত্ত্বকে সঠিকভাবে পরিচালিত করতে পারে, তাহলে একজন মানুষের সার্বিক ওয়েলবিং অর্থাৎ একজন মানুষের এই জাগতিক জীবনের যে সমস্ত চাওয়া পাওয়া আছে তার সাথে সমন্বয় সাধন করে জীবনকে অতিবাহিত করতে পারে। মানুষের জীবনের প্রধানত তিনটি স্তর থাকে। একটি শিক্ষা জীবন, অপরটি কর্মজীবন এবং সবশেষ স্তর হচ্ছে অবসর জীবন। মানুষের জীবনে প্রধানত এই তিনটি স্তর বা তিনটি লেভেল আছে। আপনি যদি ক্রিয়েটিভ মনোবিকাশ চর্চার তিনটি তত্ত্বকে অর্থাৎ বিজ্ঞান তত্ত্ব, মন তত্ত্ব এবং আত্মতত্ত্বকে জীবনের সাথে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে শিক্ষা জীবন, কর্মজীবন, অবসর জীবনে আপনি আপনার জীবনকে আনন্দময় করে তুলতে পারবেন। আমাদের এই জীবনকে আনন্দময় করে তোলার পিছনে সব থেকে বড় বাধা হচ্ছে আমাদের মন। আমাদের এই জীবনকে আনন্দময় করে তোলার পিছনে সব থেকে বড় বাধা হচ্ছে আমাদের মন এবং অস্থিরতা। মনের প্রধানতম চালিকা শক্তি হচ্ছে মনের অস্থিরতা। অস্থিরতাই মনকে পরিচালিত করতে পারে, সবসময় পরিচালিত করে। আমি নিষেধ করলাম যে আমার এই লাইভ চলাকালীন সময় কেউ টেলিফোন করবেন না, তারপরেও আপনারা টেলিফোন করছেন।
ইতিমধ্যে একজন টেলিফোন করেছেন। আমার লাইভ চলাকালীন সময় কেউ যদি টেলিফোন করেন, আমি অনুগ্রহ করে আপনাকে ব্লক করে দেব। কারণ আমাদের সাথে থাকতে হলে, আমাদের সাথে চলতে হলে আমার ইনস্ট্রাকশন আপনাকে মেনে চলতে হবে। আর আপনার যদি ভালো না লাগে, আপনার অবশ্যই স্বাধীনতা আছে আমাদের প্রোফাইলে না আসার, না থাকার, আমাদের কথা না শোনার। কারণ আমি কাউকে বাধ্য করি না, বা আমি কাউকে বলি না যে আমাদের কথা আপনাকে শুনতেই হবে। কিন্তু আমাদেরকে প্রয়োজনে অপ্রয়োজনে আপনি বিরক্ত করবেন, সেটা তো নিশ্চয়ই কাম্য নয়। এই যে দেখুন, আমি কথা বলছিলাম, একটা ধুনের সাথে, ধুনের মধ্য দিয়ে আমি কথা বলতে থাকি। এই যে টেলিফোনটি করে আপনি আমাদের কথায় ডিস্টার্ব করলেন। এইভাবে যদি কেউ ডিস্টার্ব করেন, আমি অবশ্যই অবশ্যই ব্লক করে দেব। তার কারণ মনে রাখতে হবে যে ক্রিয়েটিভ কোনো বাণিজ্যিক অর্গানাইজেশন নয় যে আপনি আপনার খেয়াল খুশি মতো যা খুশি করবেন আর আমরা সেটা মেনে নেব, যে আপনি আমাদের থেকে চলে গেলে আমার ব্যবসায় অসুবিধা হবে। এটা না ভাবাই মনে হয় সবার জন্য ভালো হবে। ক্রিয়েটিভ কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, ক্রিয়েটিভ একটি ভালো লাগা, ভালোবাসার প্রতিষ্ঠান। আমি এখানে যে কথাগুলো বলছি সবই আমার ভালো লাগা, ভালোবাসার থেকে বলছি। কোনো টাকা পয়সা ইনকামের কোনো চিন্তা থেকে বলছি না। কারণ মেডিটেশন বা মনোবিকাশ চর্চা হচ্ছে আমার ভালো লাগা, ভালোবাসার বিষয়। আমি একজন প্রফেশনাল লোক, আমি পেশায় একজন স্থপতি। আমার নিজের ফার্ম আছে, আমি আমার ফার্ম পরিচালনা করি। ধ্যানের টাকা দিয়ে আমাকে চলতে হয় না। আমার মসজিদের নির্দেশ আছে ধ্যান মানব কল্যাণে যেন আমি ব্যবহার করি, আমি বাণিজ্য না করি। সে কারণে আপনি যদি উপকার পেতে চান আমাদের সাথে থাকবেন, আপনি যদি উপকার পেতে না চান আমাদের সাথে থাকবেন না, কোনো অসুবিধা নেই। কারণ ক্রিয়েটিভ কখনো ফলোয়ার বৃদ্ধি করা বা সংগঠনকে বিশাল করার চিন্তা কখনোই করে না। তবে হ্যাঁ, যারা উপকৃত হবে, তাদের ভালো লাগবে, তারা আমাদের সাথে আসবে, আমাদের সাথে পথ চলবে, আমরা অবশ্যই খুশি হব। আমাদের কথায় যদি আপনি উপকৃত হন, আপনার জীবন যদি আনন্দময় হয়, অবশ্যই আমাদের ভালো লাগবে। যাই হোক, যে কথা বলছিলাম যে মনকে পরিচালিত করতে হলে মনের অস্থিরতার দরকার আছে। কিন্তু এই অস্থিরতা যখন মাত্রার মধ্যে থাকে, অর্থাৎ আমার মনকে পরিচালিত করার জন্য, মনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, লক্ষ্যে পৌঁছানোর জন্য যতটুকু অস্থিরতা দরকার ততটুকু মনের জন্য ভালো। কিন্তু তার থেকে যদি অস্থিরতা বেশি হতে থাকে এবং দিন দিন যদি সেই অস্থিরতা বৃদ্ধি পেতে থাকে, তখন মন এক পর্যায়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে এবং জীবনের সার্বিক কর্মকাণ্ডের সাথে মন তার কর্মকাণ্ডকে অসামঞ্জস্যহীন করে ফেলে। তখনই আমরা বলি যে মনের অস্থিরতা দেখা দিয়েছে। পৃথিবীতে সবাই কম বেশি মনের অস্থিরতায় ভোগে, আমিও ভুগি, আমিও মনের অস্থিরতায় ভুগি। কিন্তু আমি জানি তাকে কিভাবে কন্ট্রোল করতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়। আপনি হয়তো জানেন না, সেজন্যই আপনি মনের অস্থিরতায় ভুগতে থাকেন। ক্লিয়ার বিষয়টি? যে কথা বলছিলাম যে প্রতিটি মানুষ মনের অস্থিরতায় ভোগে, তার কারণ হচ্ছে আমরা প্রতি মুহূর্তে আমাদের চারিদিকের পরিবেশ, সমাজ, রাজনীতি, অর্থনীতি, মূল্যবোধ, সংস্কৃতি,
ভাষা, ধর্ম সবকিছুই আমাদের উপরে প্রভাব বিস্তার করতে থাকে। এবং এই যে আমাদের চারপাশে সবকিছুই যে আমার উপরে প্রভাব বিস্তার করে, কিভাবে প্রভাব বিস্তার করে? আমাদের কতগুলো ইন্দ্রিয় আছে, যেগুলোকে আমরা বলি পঞ্চ ইন্দ্রিয়। চোখ, কান, নাক, এরকম এই যে পাঁচটি ইন্দ্রিয় আছে, এই পাঁচটি ইন্দ্রিয়ের 5 রকমের বৈশিষ্ট্য আছে। 5 রকমের চরিত্র হচ্ছে এই 5টি ইন্দ্রিয়ের। আপনার চারপাশে ঘটে যাওয়া বিষয়গুলো, যেগুলো ঘটছে, সেই বিষয়গুলো এবং আপনি, এই দুয়ের মাঝে সংযোগ স্থাপন করে আপনার ইন্দ্রিয়। চোখ দেখে সংযোগ স্থাপন করে, এই যে ধরলাম, স্পর্শ করে সংযোগ স্থাপন করে। এই 5টি ইন্দ্রিয় যখন এই কমিউনিকেশন প্রসেস চালিয়ে যেতে থাকে, তখন এই 5টি ইন্দ্রিয় যখন 5 রকম ভাবে কোনো বিষয়কে কমিউনিকেট করে, আপনার ভিতরে নিয়ে আসে, তখন 5 রকমের উপলব্ধি হয়, 5 রকমের চিন্তা হয়, 5 রকমের ধারণা হয়, অথবা তার অধিক ধারণা হয়। তখনই মনের অস্থিরতা তৈরি হয়। এই যে বিষয়ের সাথে আপনার যে সংযোগ হচ্ছে, এটাকে আমরা বলি মনোসংযোগ। এই মনোসংযোগ যদি বহুমুখী হয়, তখনই মন বিক্ষিপ্ত হয়ে ওঠে এবং মনের ভিতরে অস্থিরতা তৈরি হতে থাকে। সেই জন্য মনকে সবসময় একমুখী করতে হয়। মনকে একমুখী করাই হচ্ছে সাধনার মূল বিষয়। একমুখী করা হচ্ছে এই যে আপনার পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয় সবাই মিলিত হয়ে বিষয়ের সাথে একটা চিন্তা করবে। অর্থাৎ পরিবেশ থেকে যে বিষয়টিকে আপনার ভিতরে নিতে চাচ্ছেন, চোখ বলবে এটা সুন্দর, কান বলবে এটা সুন্দর, স্পর্শ বলবে এটা সুন্দর। অর্থাৎ সব ইন্দ্রিয়গুলো যখন একীভূত হবে, তখনই মনের অস্থিরতা আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। আমি কথাটা যত সহজভাবে ব্যাখ্যা করলাম, বিষয়টা ততটা সহজ নয়। কিন্তু মনে রাখতে হবে যে সৃষ্টিকর্তা মানুষের ভিতরে এমন একটা শক্তি দিয়েছেন, সেই শক্তি দ্বারা মানুষ অসাধ্য সাধন করতে পারে। সেই শক্তিকে ব্যবহার করে মানুষ মনকে তার নিয়ন্ত্রণে এনে মনকে তার ইচ্ছা অনুযায়ী কর্মে ব্যবহার করতে পারে। এটাই হচ্ছে মানুষের বৈশিষ্ট্য এবং সৃষ্টিকর্তা মানুষের মধ্যে এই রহস্যকে দিয়ে দিয়েছে। এই রহস্যের
খোঁজ যে পাবে সে এই রহস্যকে জীবনে প্রয়োগ করে মানুষ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। তাহলে মনের অস্থিরতা কেন তৈরি হয় সে বিষয়ে সংক্ষেপে দু চারটি কথা বললাম। মনের অস্থিরতা হচ্ছে একটি স্বাভাবিক প্রক্রিয়া, সবার জীবনেই হয়, আসতে পারে, এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। তবে তাকে নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া আপনাকে জানতে হবে। যদি মনের অস্থিরতা দিন দিন চলতেই থাকে, তখন এক পর্যায়ে গিয়ে এই অস্থিরতা দেহে প্রবেশ করে এবং ধীরে ধীরে দেহের মধ্যে এই অস্থিরতা অর্থাৎ এই শক্তি, অস্থিরতাও কিন্তু এক প্রকার শক্তি, এই শক্তি হচ্ছে নেগেটিভ শক্তি। এই নেগেটিভ শক্তি আপনার দেহের ভিতরে ক্রিয়াশীল হয়ে দেহের মাঝে অসুস্থতা তৈরি করতে থাকে। সেজন্যই উচিত সবসময় এই অস্থিরতাকে নিয়ন্ত্রণে রাখা। এই অস্থিরতাকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেই বিষয়ে আমি কার্যকরী কয়েকটি পয়েন্টস আমি বলবো এবং একটি পদ্ধতি কিভাবে চর্চা করতে হয় আমি এখানে শিখিয়ে দেব, বলবো, আপনারা আপনার জীবনে প্রয়োগ করে দেখতে পারেন। তবে যে কথাটি বলা উচিত সেটি হচ্ছে, আমরা এখানে যে আলোচনা করি এটাকে বলে জ্ঞান, নলেজ। জ্ঞান আহরণের বিভিন্ন প্রক্রিয়া বর্তমান আধুনিক যুগে আছে। আপনি বই পড়ে জ্ঞান অর্জন করতে পারেন। আমি যে কথা বলছি তা থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারেন। ইলেকট্রনিক্স মিডিয়া আছে, সেখান থেকে জ্ঞান অর্জন করতে পারেন। বিভিন্ন পদ্ধতিতে আপনি জ্ঞান আহরণ করতে পারেন। এটা খুব ভালো জিনিস। জ্ঞান আহরণ করা আমাদের ধর্মেও বলা হয়েছে, উৎসাহিত করা হয়েছে। অনেকে অবশ্যই জ্ঞানের বিপক্ষে আজকাল আবার কথা বলেন, আমি সেই প্রসঙ্গে এখানে আসতে চাচ্ছি না। আমি যে প্রতি শুক্রবার যে সমস্ত কথা বলে থাকি এগুলো হচ্ছে জ্ঞানের কথা, কিন্তু এই জ্ঞানের এই কথাকে আপনি যদি জীবনে প্রতিষ্ঠিত করতে চান, এই জ্ঞানকে দিয়ে যদি আপনি উপকার পেতে চান, আপনার জীবনকে সুন্দর করতে চান, তাহলে এই জ্ঞানকে চর্চায় রূপান্তরিত করতে হবে, সাধনায় রূপান্তরিত করতে হবে। জ্ঞানকে সাধনায় অথবা চর্চায় রূপান্তরিত করতে হলে আপনাকে একজন প্রশিক্ষিত ব্যক্তির কাছ থেকে শিখে নিতে হবে, প্রক্রিয়াগুলো ধারণ করতে হবে আপনার ভিতরে।
জ্ঞান এবং সাধনার পার্থক্যটা হচ্ছে এখানে। জ্ঞানকে যদি জীবনে কার্যকরী করতে হয় তাহলে আপনাকে চর্চা করতে হবে, সাধনা করতে হবে। চর্চা এবং সাধনা করতে হলে আপনাকে একজন জানলেওয়ালা ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আপনাকে এটা শিখতে হবে, যাকে আমরা মেন্টর বলি, গাইড বলি, গুরু বলি, মুর্শিদ বলি। এরকম বিভিন্ন ধর্মে, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন নামে ডাকা হয়। তাদের কাছ থেকে শিখে নিতে হবে, এটা সবসময় খেয়ালে রাখবেন। কারণ না বুঝে যদি আপনি চর্চা করেন তাহলে আপনার ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। তার কারণ হচ্ছে মন হচ্ছে অত্যন্ত সংবেদনশীল একটি জিনিস, এটা আপনাকে মনে রাখতে হবে। অত্যন্ত সংবেদনশীল একটি জিনিস। এই মন যদি একবার বিক্ষিপ্ত হয়ে যায়, লাগামহীন হয়ে যায়, তাহলে এই মনকে বশে আনা অত্যন্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আমাকে অনেকেই বলে, আচ্ছা আমি এইটা প্র্যাকটিস করেছি, এটা হয়নি, এখন এইটা প্র্যাকটিস করি, এটা হয়নি, আমি আজ থেকে 20 বছর আগে এই প্র্যাকটিস করতাম, সেটা দেখে এখন আর হচ্ছে না, আমি এইটা করতে চাই। আপনি যদি এইভাবে বিক্ষিপ্ত ভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার মন বিক্ষিপ্ত হয়ে যাবে। দেখবেন এই মনকে দিয়ে আপনি আর কোনো কাজ করাতে পারছেন না। সেই কারণে দেখা যায় আধ্যাত্মিক জগতে বিচরণ করতে এসে বেশিরভাগ মানুষই জীবনের শেষ পর্যায়ে এসে আর হিসাব মিলাতে পারেন না। দেখেন, যা চেয়েছিলাম হয়েছে তার উল্টোটা। এর অন্যতম কারণ হচ্ছে এটাই, মন সবসময় একমুখী থাকতে পছন্দ করে। সাধনার জগতে, প্র্যাকটিসের জগতে সবসময় একটি জিনিসকে নিয়ে সবসময় চলতে হয়। সেই একটি জিনিস কি? সেটি হচ্ছে মনকে সবসময় আনন্দে রাখতে হবে। মনকে সবসময় আনন্দে রাখতে হবে এবং একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সবসময় মনকে আনন্দে রাখতে হবে। সেজন্যই আমাদের চর্চা পদ্ধতি এই একটি লক্ষ্য, একটি পদ্ধতি, একটি লক্ষ্য হচ্ছে নিজেকে বর্তমানে ধরে রাখা। নিজেকে বর্তমানে ধরে রাখা। আপনি যত বেশি বেশি নিজেকে বর্তমানে ধরে রাখার প্র্যাকটিস করতে থাকবেন, আপনি দেখবেন আপনার জীবনের চাওয়া পাওয়া, সমস্যা, সুখী জীবনযাপন, সামাজিকতা, অর্থনৈতিক সচ্ছলতা, সব কিছুর মধ্যে একটা আনন্দ বিরাজ করতে থাকে। আনন্দ কখন বিরাজ করে? যখন সব কিছুর মধ্যে একটা সমন্বয় সাধন তৈরি হয়। ধরেন আপনি প্রচুর অর্থের মালিক, কিন্তু সারাদিন আপনি রোগে ভুগছেন, তাহলে কি আপনি আনন্দময় হবেন? নিশ্চয়ই হবেন। আপনি প্রচুর সম্পদের মালিক, কিন্তু সারাদিন আপনি আইনি জটিলতার মধ্যে চলছেন, তাহলে কি আপনি আনন্দময় হবেন? কখনোই হবেন না।
আনন্দময় হতে হলে আপনার জীবনের সব কিছুর মধ্যে একটা সমন্বয় তৈরি করতে হবে। ক্রিয়েটিভ মনে করে এই সমন্বয় আপনাকে তৈরি করতে হবে। আমি শুরুতেই বলেছি, বিজ্ঞান অর্থাৎ জ্ঞানের দ্বারা, মনের দ্বারা, আধ্যাত্মিকতার দ্বারা, অর্থাৎ এই তিন তত্ত্বের মধ্যে যদি আপনি সমন্বয় সাধন করতে পারেন, তাহলেই আপনার মন আনন্দময় হবে। আর এই তিন তত্ত্বের মধ্যে সমন্বয় করার সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে নিজেকে বর্তমানে ধরে রাখা, বর্তমানে ধরে রাখা, বর্তমানে ধরে রাখা, বর্তমানে ধরে রাখা। ক্রিয়েটিভ এই বর্তমানে ধরে রাখা সব থেকে সহজ পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দেয় বা আলোচনা করে থাকে। তাহলে মনকে অস্থিরতা মুক্ত করতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে আনন্দ ভুবনের মধ্যে প্রবেশ করতে হবে, অর্থাৎ মনকে আনন্দময় করতে হবে। কিভাবে করব আমরা দু একটি পয়েন্ট নিয়ে কথা বলি এবং আজকের একটি মেডিটেশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিটেশন নিয়ে আলোচনা করব। আশা করি আপনার উপকার হবে। সময় কম, আমি খুব তাড়াতাড়ি বিষয়গুলো বলে যাব। মনকে আনন্দময় করতে হলে আমি আনন্দময় শব্দটা ব্যবহার করব, আর অস্থিরতা শব্দটা আমি ব্যবহার করব না। কারণ মন অস্থির, তার উল্টো হচ্ছে মন আনন্দময়, অর্থাৎ আনন্দময় হলে অস্থিরতা মুক্ত, আনন্দ না হলে অস্থিরতা। আমরা চাই অস্থিরতা মুক্ত, তার জন্য প্রয়োজন হচ্ছে আনন্দ। সেজন্যই আমি মনকে আনন্দময় এই শব্দটা ব্যবহার করছি। মনকে আনন্দময় করতে হলে প্রথমেই যেটি প্রয়োজন সেটি হচ্ছে সৎসঙ্গ। সৎসঙ্গটা আমাদের বাংলা ভাষায় বেশ প্রচলিত, সেই জন্য আমি সৎসঙ্গ কথাটা বলছি। আমাদের ইসলামিক ভাষায় এটাকে বলে মজলিস, সৎসঙ্গ বা মজলিস। জীবনকে সুন্দর করতে হলে এই সৎসঙ্গ বা মজলিসের প্রয়োজন। যত বেশি বেশি আপনি মজলিসে জয়েন করতে পারবেন, অংশগ্রহণ করতে পারবেন, সম্পৃক্ত হতে পারবেন, ততই আপনার মনোজগৎ আনন্দময় হতে থাকবে। এটা হচ্ছে একটা বেসিক প্রক্রিয়া। সেজন্যই আমাদের ক্রিয়েটিভে আমরা বিভিন্ন রকমের প্রোগ্রামের আয়োজন করে থাকি, ওয়ার্কশপের আয়োজন করে থাকি, সেমিনারের আয়োজন করে থাকি। এগুলো মূলত সবই হচ্ছে সৎসঙ্গ বা মজলিস। যত বেশি বেশি এর সংস্পর্শে আপনারা থাকতে পারবেন, ততই আপনার মন কোনটা সত্য, কোনটা আপনার জীবনের জন্য প্রয়োজনীয়, কিভাবে মনকে পরিচালিত করলে আপনার মন আনন্দময় হয়ে উঠবে, আপনি সেটা বুঝতে পারবেন, জানতে পারবেন এবং জীবনে প্রতিষ্ঠিত করতে পারবেন। 1 নম্বর হচ্ছে সৎসঙ্গ। 2 নম্বর হচ্ছে
মনের অস্থিরতা দূর করার উপায়, আপনি মনকে খেয়াল করেন, মনকে খেয়াল করেন, অর্থাৎ মনের ভিতরে যে অস্থিরতা আছে তাকে খেয়াল করেন বা দেখেন, ভাববেন না। দেখেন, খেয়াল করা আর ভাবা দুই জিনিস। আমি খুব সূক্ষ্ম বিষয়ে কথা বলছি। খেয়াল করেন, কি খেয়াল করবেন? যে আপনার ভিতরে অস্থিরতা আছে তাকে আপনি খেয়াল করতে থাকেন। ভাববেন না, অর্থাৎ এই খেয়ালকে অতীতে বা ভবিষ্যতে নিয়ে যাবেন না, শুধু বর্তমানে ধরে রাখেন। তাহলে ধীরে 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 এই অস্থিরতা আপনার জীবন থেকে চলে যাবে। এটাকেই বলে বর্তমানে থাকা। এর জন্য বিভিন্ন রকমের প্রক্রিয়া আছে, সেগুলো ব্যবহার করতে হয়। আজকের আমরা একটা প্রক্রিয়া নিয়ে এখানে কথা বলবো, সবগুলো নিয়ে তো আর আলোচনা করা সম্ভব নয়। মনের অস্থিরতা দূর করার আরেকটি সহজ উপায় হচ্ছে, বর্তমান সময়ের যে ফেসবুক আছে তার একটা উদাহরণ দিয়ে আমি বলি। সেটি হচ্ছে, আমরা খেয়াল করি বা আপনারা সবাই খেয়াল করলে দেখবেন যে আমরা যখন খুব আনন্দে থাকি তখন ফেসবুকে খুব আনন্দ প্রকাশ করতে থাকি, প্রচন্ড ভাবে আনন্দ প্রকাশ করি। মাত্রাতিরিক্ত ভাবে সেই আনন্দের বহিঃপ্রকাশ ঘটাই। কিভাবে ঘটাই সেটা এখানে আলোচনার প্রয়োজন নেই। আবার যখন আমরা কোনো সমস্যার মধ্যে প্রবেশ করি বা কোনো আত্মীয় স্বজনের বিয়োগান্তক ঘটনা ঘটে, তখন ঠিক যতটা আমরা আনন্দ ভাব দেখিয়ে থাকি, ঠিক তার অপোজিট, অর্থাৎ প্রচন্ড ভাবে নিরাশ হয়ে যায় এবং এই নিরাশ ভাব আমরা ফেসবুকে প্রকাশ করতে থাকি। এই দুটো ভাবই মনের জন্য খুবই খারাপ। অর্থাৎ মাত্রাতিরিক্ত আনন্দ এবং মাত্রাতিরিক্ত দুঃখ দুটাই মনোজগতের জন্য সব থেকে খারাপ, ক্ষতিকর। আজ থেকে আপনি চেষ্টা করবেন অতিরিক্ত আনন্দ নয়, অতিরিক্ত দুঃখ নয়, মনকে একটা ব্যালান্সড অবস্থায় রাখতে হবে। তাহলেই দেখবেন আপনার মনের অস্থিরতা ধীরে 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 কমতে থাকবে। একদিনে হঠাৎ করে কমবে না, তার কারণ মনের অস্থিরতা তো আর একদিনে তৈরি হয়নি। এটা একটি দীর্ঘ প্রক্রিয়ার ভিতর দিয়ে আপনার জীবনে তৈরি হয়েছে। আবার আপনি যদি চর্চা করেন তাহলে এই অস্থিরতার ঊর্ধ্বগতি ধীরে 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 আবার কমতে থাকবে। একদিন হঠাৎ করে দেখবেন যে আপনার মন আনন্দময় হয়ে উঠেছে। সেজন্যই আমি বলি, আমি যা বলছি এগুলোকে আপনি আপনার লাইফ স্টাইলের সাথে সম্পৃক্ত করে ফেলুন। যেমন আপনি প্রতিদিন ঘুমান, প্রতিদিন কাজ করেন, প্রতিদিন খাওয়া দাওয়া করেন, এই যে লাইফ স্টাইল, এই লাইফ স্টাইলের সাথে আপনি সংযোগ করে ফেলেন।
মনের অস্থিরতা দূর করার আরেকটি উপায় জিকির মেডিটেশন। জিকিরের ধ্যান আপনি যদি নিয়মিত করেন তাহলে মনের অস্থিরতা দূর হবে। আমাদের জিকির মেডিটেশন আমি অনেকবার বলেছি, আমাদের মনোপ্রার্থনা এবং সুচিন্তা দুটি জিকির আমরা আপনাদেরকে দিয়েছি। এই দুটি জিকির নিয়মিতভাবে চর্চা করুন, গ্যারান্টি আপনার মনের অস্থিরতা ধীরে ধীরে কমতে কমতে মন স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। আর স্বাভাবিক পর্যায়ে যখনই মন চলে আসবে তখনই আপনার জীবনের ইচ্ছাগুলো আপনি আপনার মনকে দিয়ে পূরণ করতে পারবেন। ইতিমধ্যে হাজার হাজার মানুষ আমাদের এই জিকির মেডিটেশন অর্থাৎ মনোপ্রার্থনা এবং সুচিন্তা প্র্যাকটিস করে উপকার পাচ্ছেন, উপকৃত হচ্ছেন। তবে নিয়ম অনুযায়ী প্র্যাকটিস করতে হবে, মনকে পদ্ধতিগতভাবে এই জিকিরকে প্র্যাকটিস করাতে হবে। প্র্যাকটিসের পদ্ধতি আমরা বিভিন্ন সময় ফেসবুকে বলে থাকি, লিখে থাকি, অথবা যারা প্র্যাকটিস করতে চান, শিখতে চান, ঢাকার মধ্যে যারা আছেন, ঢাকার আশেপাশে যারা আছেন, আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে আমার সাথে টেলিফোনে কথা বলে সময় নিয়ে এসে জেনে যেতে হবে। যদি সময় না থাকে আমার কিছু করার নাই, কারণ প্রয়োজন তো আপনার যদি প্রয়োজন থাকে অবশ্যই সময় দিতে হবে। আর ঢাকার বাইরে যারা থাকেন তারা আপনার সম্পর্কে সম্পূর্ণ তথ্য অথবা আমার কিছু প্রয়োজনীয় তথ্য দরকার হয় সেগুলো দিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যোগাযোগ করতে হবে। আমি আপনাকে প্রসেস বলে দেব। কেমন? জিকির মেডিটেশন বললাম, নিয়মিত আপনি স্রষ্টায় ধ্যান করুন, স্রষ্টার নির্দেশ পালন করুন। সেটা আবার কি? বিভিন্ন ধর্মের কিছু নিয়ম কানুন আছে, সেগুলো আপনি পালন করুন। যেমন আমাদের নামাজ বিষয়টি আছে, নামাজের সাথে ওযুর বিষয়টি আছে। এরকম যে ধর্মীয় যে রিচুয়ালস গুলো আছে, এগুলো যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন আপনার মনের অস্থিরতা অনেকাংশে কমে যাবে। সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা মনের অস্থিরতাকে দূর করার একটা সহজ পদ্ধতি হচ্ছে, যারা এত কিছু বোঝেন না, সহজভাবে জীবনটাকে নিতে চান, তাদের জন্য সবচেয়ে সহজ একটা পদ্ধতি আমি বলে দেই। সেটি হচ্ছে, দেখুন আমরা জীবনে যত কাজ করি, চাকরি বাকরি, খাওয়া দাওয়া, ঘুমানো, সব কাজে দুভাবে করা যায়। এক হচ্ছে অসচেতন ভাবে, আরেকটি হচ্ছে সচেতন ভাবে। আবার বলছি, আমরা যে কোনো কাজ করি দুই ভাবে আমরা করতে পারি, অচেতন ভাবে, সচেতন ভাবে। মন যখন অচেতন ভাবে কাজ করে তখন মন অস্থির হয়ে যায়। মন যখন সচেতন ভাবে কোনো কাজ করে তখন মন একাগ্রতার সাথে
সেই কাজের গভীরে চলে যায়। তাহলে অচেতনতা এবং সচেতনতা, অচেতন ভাবে কাজ করা হচ্ছে নেগেটিভ, সচেতন ভাবে কাজ করা হচ্ছে পজিটিভ মাইন্ডের কাজ। আপনি যে কাজই করেন না কেন, যত সময় ধরেই করেন না কেন, সেই কাজটি আপনি সচেতন ভাবে করেন। যখন আপনি সচেতন ভাবে কাজটি করবেন, তখন ওই কাজের সাথে আপনার কি হয়, কানেক্টিভিটি তৈরি হয়, সম্পর্ক তৈরি হয়, এবং যে জিনিসের সাথে আপনার সম্পর্ক তৈরি হবে সেই বিষয় আপনার জন্য পজিটিভ কাজ করতে থাকবে। যেমন আমরা যখন খাওয়ার টেবিলে বসি, যখন আমরা খাই, তখন আমরা খাওয়ার চেয়ে গল্প বেশি করি, খাওয়ার চেয়ে গল্প বেশি করি। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে আপনি খাচ্ছেন, কিন্তু সেটা সচেতন ভাবে খাচ্ছেন না, খাচ্ছেন আপনি অসচেতন ভাবে। অর্থাৎ আপনি আপনার খাওয়াটাকে সম্মান করছেন না, অসম্মান করছেন। এটাকেই বলে অসচেতন ভাবে কাজ করা। আর অসচেতন ভাবে কাজ করলেই মন অস্থির হয়ে ওঠে, আপনার কর্মে বিভিন্ন রকমের সমস্যা বা দুর্ঘটনা ঘটতে থাকে। সেই জন্যই যে কাজ করবেন সচেতন ভাবে করবেন। আর মনকে অস্থিরতা মুক্ত করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনার জীবনের সাথে সম্পৃক্ত বিষয় যেটি, তাকে আপনি সবসময় সচেতন করেন। আপনার জীবনের সাথে সম্পৃক্ত বিষয় হচ্ছে শ্বাস প্রশ্বাস, যে আপনার সাথে জন্ম থেকে মৃত্যু অবধি আপনার সাথে সে আছে। এই যে শ্বাস প্রশ্বাস আপনার ভিতরে চলছে, সে চলছে কিভাবে? অসচেতন ভাবে, তার মতো করে চলছে। তাকে আপনি সচেতন করেন। অর্থাৎ আপনি যে শ্বাস নিচ্ছেন ছাড়ছেন, দিনের কিছুটা সময় আপনি এই শ্বাস প্রশ্বাসের উপরে খেয়াল দিন। এই খেয়াল করাটাই হচ্ছে সচেতনতা। অর্থাৎ শ্বাস প্রশ্বাসে খেয়াল করাটাই হচ্ছে সচেতনতা। এই সচেতনতাটাই হচ্ছে প্রাণায়াম। এই যে আমরা প্রাণায়াম বলি, প্রাণায়ামকে কেন এত গুরুত্ব দেই? কারণ হচ্ছে এটাই, আপনি আপনার শ্বাস প্রশ্বাসকে খেয়াল করেন। খেয়াল করা মানে হচ্ছে আপনি সচেতন করা, সচেতন হওয়া। শ্বাস প্রশ্বাসের প্রতি আপনি সচেতন হন। শ্বাস প্রশ্বাসের প্রতি যত বেশি সচেতন হবেন, শ্বাস প্রশ্বাসের সাথে আপনার সম্পর্ক তত ভালো হবে, শ্বাস প্রশ্বাসের সাথে আপনার ভালোবাসা তত বেশি তৈরি হবে, শ্বাস প্রশ্বাস আপনার নিয়ন্ত্রণে আসবে। তার ফলে কি হবে? আপনার জীবনে রোগ শোক, মনের অস্থিরতা, এগুলো দিন দিন কমতে থাকবে। মন আনন্দময় হয়ে উঠবে, আপনার জীবন আনন্দময় হয়ে উঠবে, আপনি অন্য মানুষ হয়ে উঠবেন। আপনি এই কাজটি কর্ম শিক্ষা জীবনে, অবসর জীবনে, বার্ধক্যের জীবনে সর্বক্ষেত্রেই ব্যবহার করতে পারেন। অনেকে হয়তো বলতে পারেন আমার বয়স তো হয়ে গেছে অনেক, আমি এখন কি করব? না, এটি আপনি মৃত্যুর আগের দিন আপনি ব্যবহার করতে পারেন। তাহলে ওই যে একদিন বেঁচে থাকবেন, ওই একদিনই আপনার
জীবন আনন্দময় হয়ে উঠবে। সেজন্যই আমরা সবসময় বলি ক্রিয়েটিভ শিক্ষা জীবন, কর্মজীবন এবং আনন্দময় অর্থাৎ রিটায়ার্ড জীবনের জন্য যে কোনো বয়সে আপনি আমাদের এই প্র্যাকটিস আপনি করতে পারেন। আসুন, আমি যে মেডিটেশনের কথা বলেছিলাম আমি বলি, কিন্তু এই মেডিটেশন নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। তারপরে আমি খুব সংক্ষেপে আমি বলছি, যেহেতু আমি কথা দিয়েছি আপনাদেরকে, সে কারণেই আমি বলি। সেটা হচ্ছে আপনার এই মনের অস্থিরতা, শুধু মনের অস্থিরতা নয়, আপনার জীবনের সার্বিক সফলতার জন্য, সার্বিক সফলতা, আমি সার্বিক সফলতার কথাটা বলছি এই কারণে যে আমাকে অনেকে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন, আলোচনা করতে চান, তার দূর করতে কি প্রক্রিয়া অবলম্বন করতে হবে তার সাজেশন চান। সেই জন্য আমি বলছি যে আপনার জীবনের সার্বিক কর্মকাণ্ডের জন্য, আপনার জীবনের সার্বিক ওয়েলবিং এর জন্য, সেটা মনের অস্থিরতা হোক, আপনার সামাজিকতা হোক, আপনার অর্থনৈতিক ভাব হোক, ব্যবসা বাণিজ্য হোক, চাকরি বাকরি হোক, সম্পর্কের ক্ষেত্রে হোক, বা শারীরিক সুস্থতার ক্ষেত্রে হোক, সর্বক্ষেত্রে আপনি এই মেডিটেশনটি ব্যবহার করতে পারবেন। এখন আমি যে বিষয়টি, যে মেডিটেশনটি নিয়ে কথা বলবো, আলোচনা করব, একটু ভালো করে আপনি খেয়াল করেন। এই মেডিটেশনটির নাম হচ্ছে সান মেডিটেশন, বাংলায় বলে সূর্য ধ্যান বা সূর্য মেডিটেশন। সূর্য হচ্ছে শক্তি। আমরা এই প্রকৃতিতে দুটো শক্তিকে আমরা খুব সরাসরি ভাবে খেয়াল করতে পারি। একটি হচ্ছে সূর্য শক্তি, আর একটা হচ্ছে চন্দ্র শক্তি। আমি বিস্তারিত আলোচনা করব না, সংক্ষেপে আমি বলছি। সূর্য শক্তি এবং চন্দ্র শক্তি, এই যে দুটো শক্তি, সৃষ্টিকর্তা এই প্রকৃতির মাঝে কিছু শক্তি দিয়েছেন। প্রত্যেকটি বস্তুর মধ্যে সৃষ্টিকর্তা কিছু শক্তি দিয়েছেন। সেজন্যই বলা হয় যে এই সৃষ্টি জগৎকে জানো, তাহলেই স্রষ্টাকে জানতে পারবে। এই সৃষ্টি জগতের মধ্যেই স্রষ্টা সৃষ্টির শ্রেষ্ঠত্ব লুকিয়ে আছে। ঠিক তেমনি ভাবে এই সূর্য এবং এই চন্দ্রের ভিতরে স্রষ্টার শ্রেষ্ঠত্ব, স্রষ্টার ক্ষমতা লুকিয়ে আছে। দেখুন, সূর্যের আলো যদি 7 দিন এই পৃথিবীতে যদি না আসে, তাহলেই দেখবেন আমরা অস্থির হয়ে যাই। হ্যাঁ, আমরা শস্য নষ্ট হয়ে যাচ্ছে, গাছ নষ্ট হয়ে যাচ্ছে, পশু পাখি মারা যাচ্ছে। অর্থাৎ এই সূর্য মানুষের উপরে প্রভাব বিস্তার করে। সূর্য মানুষকে গতিশীল করে, সূর্য মনকে গতিশীল করে। সূর্য নয়, সূর্যের আলো। সূর্যের আলো মানুষকে পরিচালিত করে। এই শক্তিকে যদি আপনি
সচেতন ভাবে, একটু আগেই সচেতন এবং অচেতন নিয়ে আলোচনা করেছি, এই সূর্যের শক্তিকে আপনি যদি সচেতন ভাবে আপনার ভিতরে প্রতিদিন নিয়মিতভাবে ধারণ করতে পারেন, তাহলে আপনার ভিতরে শক্তি জাগ্রত হবে। আপনার মনকে পরিচালিত করার শক্তি আপনার ভিতরে জাগ্রত হতে থাকবে। তার ফলে আপনি পড়াশোনা করেন, বা আপনি কর্মজীবনে প্রবেশ করেছেন, বা আপনি রিটায়ার্ড জীবন, অবসরকালীন জীবন যাপন করছেন, যাই করেন না কেন, দেখবেন আপনার জীবন আনন্দময় থাকবে, গ্যারান্টি থাকবেই থাকবে, যদি আপনি এই সূর্যের শক্তি, এই রবির শক্তিকে আপনার ভিতরে ধারণ করতে পারেন। এই সূর্যের শক্তি এই পৃথিবীকে পরিচালিত করছে। আর আপনি কোথায় আছেন? আপনি আছেন এই পৃথিবীর ভিতরে। এই সূর্য যদি এত বড় পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে, আমাদের এই গ্যালাক্সিকে যদি সে পরিচালিত করতে পারে, তাহলে এই পৃথিবীতে আপনি বসবাস করছেন, ক্ষুদ্র একটা মানুষ, তাহলে আপনার উপরেও সে প্রভাব বিস্তার করতে পারে। সেজন্য যত বেশি বেশি আপনি এই সূর্যের শক্তিকে আপনার ভিতরে ধারণ করতে পারবেন, আপনি আপনার দেহের জগতে, আপনার মনের জগতে, আপনার চিন্তার জগতে আপনি তত বেশি শক্তিশালী হতে থাকবেন। তার ফলে আপনি আপনার এই যাপিত জীবন আনন্দময় হয়ে উঠবে। তা এখন এই সূর্যের শক্তিকে কিভাবে আমি ধারণ করব? মেডিটেশনের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে এই শক্তিকে ধারণ করা যায়। কিভাবে করবেন? আপনি প্রক্রিয়াটা জেনে নিন। আমি যে প্রক্রিয়ার কথা বলবো, এই প্রক্রিয়া আপনি শুরু করবেন রোববার থেকে। প্রথম দিন শুরু হবে রবিবার থেকে। ভোরবেলা সূর্য উদয় হওয়ার কিছুক্ষণ আগে আপনি এমন জায়গায় বসবেন যেন সূর্যকে দেখা যায়। সেটা হতে পারে সমুদ্রের তীর, হতে পারে নদীর পার, হতে পারে কোনো খোলা মাঠের পাশে, হতে পারে আপনার বিল্ডিং এর ছাদের উপরে। যদি কোনো কিছুই না হয়, তাহলে আপনি আপনার ঘরের মধ্যে বসবেন, পূর্ব দিকে মুখ করে বসবেন। বসবেন লাল কাপড়ের উপরে। লালের উপরে বসতে হবে, কারণ সূর্যের সাথে লালের একটা সম্পর্ক আছে। যদি লাল না পান, তাহলে অরেঞ্জ কালার সম্পর্ক আছে। সকালে বসবেন, পাক পবিত্র হয়ে গোসল করে তারপরে আপনি এইভাবে পূর্ব দিকে খেয়াল করে বসবেন।
মনে করুন আপনি ছাদে বসেছেন, বসে কিছুক্ষণ আপনি চোখ খুলে তাকিয়ে থাকুন, সূর্যকে দেখুন, সচেতন ভাবে দেখুন, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট দেখেন। তারপরে আপনি চোখ বন্ধ করুন, বন্ধ করে এবারে আপনি সূর্যের যে আলোকে কল্পনায় আপনার ভিতরে ধারণ করুন। কিভাবে ধারণ করবেন খেয়াল করুন। তার আগে চোখ খোলা অবস্থায় আপনি সূর্যকে সামনে রেখে আপনি মনে মনে বলেন, কি বলবেন? বলবেন, হে সৃষ্টিকর্তা, তোমার সৃষ্টি সূর্যের প্রতি মনোসংযোগ করছি। খেয়াল করেন, আমি সূর্যকে অনার করছি। সূর্যকে যিনি সৃষ্টি করছেন তাকে স্মরণ করে কি বলবেন? চোখ খোলা অবস্থায় সূর্যের দিকে তাকিয়ে বলবেন, হে সৃষ্টিকর্তা, তোমার সৃষ্টি সূর্যের প্রতি মনোসংযোগ করছি। এইটা বলবেন মনে মনে। এবং আপনি যদি কোনো সমস্যার সমাধান যদি চান, যেমন আপনি আত্মবিশ্বাস বৃদ্ধি করতে চান, আপনি বেকার আছেন, একটা চাকরি দরকার, বা আপনার অন্য কিছু দরকার, সেই বিষয়ে আপনি চিন্তা করেন। তারপরে কিভাবে চিন্তা করবেন? বর্তমানে চিন্তা করবেন। বর্তমানে মানে হচ্ছে আপনি চাকরি পেয়ে গেছেন, আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে, আপনি যে জিনিস অ্যাচিভ করতে চান সেটা পেয়ে গেছেন, এইটা চিন্তা করবেন। ভবিষ্যতে পাবেন সেটা চিন্তা করবেন। কারণ ধ্যানের জগতে পাস্ট ফিউচার বলে কিছু নাই। ধ্যানের জগৎ হচ্ছে বর্তমান জগৎ। সেই জন্যই আপনি যেটা চাইবেন সেটা ভাবতে হয় যে আপনি পেয়ে গেছেন। যেটা আমাদের ধর্মে বলি না, আমরা নামাজ পড়ার সময় বলি না যে আল্লাহকে হাজির নাজির জানো, মানে আল্লাহকে বর্তমানে আছে আমার সাথে, সেইটা মনে করতে হবে। বিষয়টা হচ্ছে অনেকটা এই রকমের। এইটা আপনি চিন্তা করেন, করে তারপরে চোখ বন্ধ করেন। বন্ধ করে এবারে সূর্যের যে জ্যোতি, যে আলো বা নূর যেটা বলেন, তাকে আপনি ধারণ করবেন। কিভাবে ধারণ করবেন সেটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ধারণ করবেন আপনার নাভি দিয়ে। আপনার দেহের মধ্যে যতগুলো লতিফা বা চক্র বা যে এনার্জি পয়েন্ট আছে, তার মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে আপনার নাভি। এই কথাটা কিন্তু কেহ কখনো বলে না। সবাই বলে হার্ট, হৃদয়ের কথা বলে, এটার কথা বলে না। তার কারণ হচ্ছে যে এইটা কেউ যদি মিস ইউজ করে তার ক্ষতি হয়ে যাবে। কারণ আমাদের দেহের ভিতরে যতগুলো এনার্জি পয়েন্ট আছে তার মধ্যে পাওয়ার হাউস হচ্ছে হলো এই নাভি। নাভিটা হচ্ছে পাওয়ার হাউস। তার কারণ আপনি এই জগতে যখন এসছেন, আসার আগে ওই অদৃশ্য জগতের সাথে, ওই অদৃশ্য জগৎ থেকে সব শক্তি আপনার ভিতরে প্রবেশ করত এই শুধুমাত্র নাভি দিয়ে। আপনার মার সাথে আপনার সংযোগ, কানেক্টিভিটি ছিল এই নাভি দিয়ে। এই নাভির মধ্য দিয়েই জাগতিক খাদ্য এবং আধ্যাত্মিক শক্তি, স্পিরিচুয়াল পাওয়ার বা বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি
বা জীবনী শক্তি আপনার ভিতরে প্রবেশ করত এই নাভির মধ্য দিয়ে। সেই জন্য নাভি হচ্ছে পাওয়ার হাউস। এই পাওয়ার হাউসকে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে কিন্তু ক্ষতি হয়। সেই জন্য এটা আলোচনা করা হয় না। আমি পূর্বেই বলেছি যে আমরা এখানে জ্ঞানের আলোচনা করছি, সেই জন্যই আপনাকে আমি এটা বলে দিচ্ছি। কিন্তু এটা প্র্যাকটিস করতে হলে কারো সান্নিধ্যে থেকে আপনাকে শিখে নিতে হবে। তার কারণ গাড়ি চালিয়ে ছেড়ে দিলে কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, গাড়িকে একজন কন্ট্রোল করতে হয়, ড্রাইভার লাগে। ঠিক তেমনি ভাবে এই শক্তিকে কন্ট্রোল করার জন্য একজন গুরু লাগে, একজন মুর্শিদ লাগে, একজন মেন্টর লাগে। সে কন্ট্রোল করে, কারণ নিজেরটা নিজের অনেক সময় কন্ট্রোল করা যায় না। হয়তো একটা স্টেজ পরে যখন আপনি মাস্টার হয়ে যাবেন, অভিজ্ঞ হয়ে যাবেন আপনি, বা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনি যখন অলি হয়ে যাবেন, আধ্যাত্মিক জগতের উচ্চ মার্গে পৌঁছে যাবেন, তখন হয়তো কন্ট্রোলের প্রয়োজন হয় না। কিন্তু তার আগ পর্যন্ত এটা কারো দিয়ে কন্ট্রোল করতে হয়। তো যাই হোক, আপনি খেয়াল করবেন সেই সূর্যের রশ্মি এই নাভি থেকে প্রবেশ করে আপনার সর্বদেহের ভিতরে ছড়িয়ে পড়ছে, এবং এই রশ্মি হচ্ছে সৃষ্টিকর্তার শক্তি। এই রশ্মি হচ্ছে আপনি মনে মনে যেটা কল্পনা করেছেন আপনি চান, সেইটা আপনার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার শক্তি। বুঝতে পেরেছেন? দুটো জিনিস, একটা হচ্ছে এই শক্তিটা হচ্ছে স্রষ্টার শক্তি, দ্বিতীয় হচ্ছে এই শক্তিটা হচ্ছে আপনি জীবনে যা অর্জন করতে চান তার শক্তি। সেই শক্তিকে আপনি ধারণ করছেন। কিভাবে ধারণ করছেন? আপনি অতীত ভবিষ্যৎ কিচ্ছু চিন্তা করবেন না। কেন হলো, কিভাবে হচ্ছে, হবে কি না, আমি পারবো কিনা, এগুলো কিছু চিন্তা করবেন না। নির্মোহ ভাবে, নির্মোহ মানে হচ্ছে এই বর্তমানে থেকে চিন্তা করা। শুধু চিন্তা করবেন এই শক্তি আপনার ভিতরে প্রবেশ করছে। এইভাবে আপনি রোববার থেকে প্র্যাকটিস করা শুরু করবেন। প্রতিদিন প্র্যাকটিস করবেন। করার আগে পাক পবিত্র হয়ে গোসল করে আপনি শুরু করবেন। রোববার শুরু করার আগে খেয়াল করেন, শুরু করার আগে আপনি একটু পানি খেয়ে নেবেন। বলে পানি খাওয়া যায় কিভাবে? এটা কথ্য ভাষা, আমরা সবাই বলি। আচ্ছা, পানি পান করে নেবেন। পানি পান করে নেবেন, এবং যখন আপনি এই সান মেডিটেশন করতে বসবেন, তখন আপনার সামনে একটা পেয়ালায় কিছু পানি রাখবেন। কিছু পানি রাখবেন। পানি রেখে আমি যে প্রক্রিয়াটা বললাম এই প্রক্রিয়া অনুযায়ী আপনি ধ্যান, মেডিটেশন বা মোরাকাবা যেটাই বলেন না কেন করবেন। যে পাত্রে পানিটি রাখবেন সেই পাত্রটি হতে হবে তামার অথবা মাটির অথবা কাচের। প্লাস্টিক এবং স্টিল বা লোহার পাত্র ব্যবহার না করা উত্তম। মেডিটেশন শেষ হওয়ার পরে এই পাত্রের রক্ষিত পানি আপনি জাস্ট পান করে নেবেন, আর কিছু না, পান করে নেবেন। কেন করবেন এই বিষয় নিয়ে আমি অনেক আগে একটা আলোচনা, একটা লাইভ করেছিলাম, সেই জন্য আজকের আর আমি ব্যাখ্যা দিলাম না। যাদের মন খুব বেশি অস্থির, তারা আপনার লাইফ স্টাইল থেকে প্রোটিন খাওয়া যতটা পারেন কমিয়ে দেবেন। কারণ প্রোটিন যত বেশি খাবেন আপনার অস্থিরতা তত বেশি
তৈরি হয়। প্রোটিন বলতে আমরা সাধারণত এই যে গোস্ত বা মাংস যেটাই বলি না কেন এটাকে আমরা বুঝাই। এটাকে একটু কমালে ভালো হয়। আর মেডিটেশনের ক্ষেত্রেও আপনার ভেজিটেবল যত বেশি হবে ততই ভালো। তবে প্রোটিন একেবারে আমরা নিষেধ করছি না, সেটা আপনি খাবেন, করে দিতে পারেন। এই মোটামুটি সান মেডিটেশনের নিয়ম। আমি আবার সংক্ষেপে বলছি, আপনি নদীর পাড়ে, পুকুর পাড়ে বা ছাদের উপরে অথবা বাসার ভিতরে আপনি আরাম করে বসেন, মেরুদণ্ড তোমার সৃষ্টি সূর্যের প্রতি মনোসংযোগ করছে। তারপরে আপনি আপনার সমস্যার কথা বলবেন। যেমন আপনি যদি অসুস্থ থাকেন তাহলে বলবেন আছি সুস্থ। যদি আপনি অস্থিরতা মুক্ত হতে চান তাহলে বলবেন হয়েছি অস্থিরতা মুক্ত। মানে সবকিছু বর্তমানে বলতে হবে। অথবা আপনি যদি সম্পদশালী হতে চান, কোনো কিছু চান, তাহলে আপনি বলবেন হয়েছি সম্পদশালী। এইভাবে বর্তমানে বলবেন এবং ছোট বলবেন, বেশি লম্বা করে বলবেন না। বেশি লম্বা করে বললে মন সেটা অ্যাকসেপ্ট করতে পারে না। তো যাই হোক, আপনি ঘরে বসে যদি করেন তাহলে চোখ বন্ধ করে এটা বলবেন। আর যদি ছাদের উপরে বা বাইরে বসে যদি করেন তাহলে এই অংশটুকু চোখ খুলে করবেন, সূর্যের দিকে তাকিয়ে। তারপরে চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করে আপনি খেয়াল করবেন সূর্য রশ্মি, যেটা আলো, সেই আলোটা আপনি আপনার নাভিতে কি করছেন, সংযোগ স্থাপন করছেন। আপনার নাভিতে আসছে এবং আপনার সম্পূর্ণ শরীর আলোকিত হয়ে যাচ্ছে। এই আলোটাই হচ্ছে আপনার অস্থিরতা দূর করার শক্তি। এই অস্থিরতাই হচ্ছে আপনি আপনার জীবনে যা কিছু অর্জন করতে চান তার শক্তি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সব সময় আনন্দে থাকুন। আজকের এই আলোচনার উপরে কারো কোনো যদি প্রশ্ন থেকে থাকে এখন প্রশ্ন করেন। আমি অনেকক্ষণ কথা বলতে পারি যদি আপনারা থাকতে চান, কিন্তু এখন তো খাওয়া দাওয়ার সময়, সেজন্য সবাই থাকতে পারবেন না। তবে এই মেডিটেশনের উপরে যদি আপনাদের কোনো আলোচনা, কোনো প্রশ্ন থেকে থাকে, প্রশ্ন করেন, আমি উত্তর দেব। এখানে একটি প্রশ্ন এসছে, হাসিনা বানু প্রশ্নটা করেছেন যে আছি ভালো আছি বর্তমানে, আছি সত্যি বলার কারণে একটা জিনিস ঘটছে। আমি যখন ধ্যানে এটা বলি তখন আমার শ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়া অনেকক্ষণ লাগে। এক সময় মনে হয় আমার শ্বাস কুম্ভ অর্থাৎ প্রাণায়ামের মতন আটকে গেছে। এটা কি স্বাভাবিক এবং ধ্যানে কি শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে? এভাবে জানি নাকি এরকম লম্বা শ্বাস প্রশ্বাস বা শ্বাস নেওয়া আর ছাড়ার মধ্যে এমন লম্বা গ্যাপ বা শ্বাস আটকে থাকার মতন হওয়া ঠিক আছে? একটু বলবেন। আচ্ছা, এটা খুব সুন্দর একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্নে আমি অ্যাকচুয়ালি আশা করি, কারণ ধ্যানের কতগুলো টেকনিক্যাল ব্যাপার আছে, সেগুলো বুঝতে হয়, জানতে হয়, এগুলো নির্দেশিত পথে প্র্যাকটিস করতে হয়। শ্বাস প্রশ্বাস আমরা যে নিচ্ছি এবং ছাড়ছি, যেটাকে আমরা প্রাণায়াম বলি, অর্থাৎ সচেতন করা। শ্বাস প্রশ্বাস আমরা সবাই নিচ্ছি, কিন্তু প্রাণায়াম করতে বলি। প্রাণায়াম করতে বলা মানে হচ্ছে যে আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন সেটা সচেতন ভাবে নেন, এটাকে বলে প্রাণায়াম। এখন সব সময় তো সচেতন ভাবে নেওয়া যায় না, কারণ আপনি বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকেন, কখনো ঘুমাচ্ছেন, কখনো কর্মে আছেন, বিভিন্ন ভাবে বিভিন্ন অবস্থায় আপনি থাকছেন।
সবসময় নেওয়া, সচেতনভাবে নেওয়া যায় না। সেই জন্যই আমরা বলি যে যখন আপনি ধ্যানের জগতে থাকবেন, মেডিটেটিভ লেভেলে থাকবেন, তখন আপনি শ্বাস প্রশ্বাসের প্রতি সচেতন। শ্বাস প্রশ্বাসের প্রতি যখন সচেতন হবেন, তার মানে কি, শ্বাস প্রশ্বাসের প্রতি খেয়াল করেন। খেয়াল করা মানে হচ্ছে শ্বাস প্রশ্বাসকে দেখে। শ্বাস প্রশ্বাসকে দেখা মানে হচ্ছে শ্বাস প্রশ্বাসের প্রতি একাগ্র হন। যখন আপনি শ্বাস প্রশ্বাসের প্রতি একাগ্র হবেন, তখন শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে কি হবে, স্লো হতে থাকবে। স্লো থেকে স্লো, অর্থাৎ ধীর গতি থেকে ধীর গতি হতে থাকবে। এই ধীর গতি হতে 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 আপনি যখন ধ্যানের গভীরে চলে যাবেন, মেডিটেশনের গভীরে চলে যাবেন, আপনি যখন প্রাণায়ামের একেবারে ডিপ লেভেলে চলে যাবেন, তখন মনে হবে যে আপনার শ্বাস প্রশ্বাস একেবারে থেমে গেছে। অর্থাৎ আপনি এই জগতের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছেন। শ্বাস প্রশ্বাস থেমে যাওয়া মানে হচ্ছে এই জগতের সাথে আপনি ডিটাচড হয়ে যাওয়া। আর এই জগতের সাথে যখন আপনি ডিটাচড হয়ে যাবেন, তার মানে কি, তার মানে হচ্ছে আপনি শূন্য হয়ে গেলেন। শূন্য মানে কি, শূন্য মানে হচ্ছে আপনার এই দেহ, আপনার এই মন, আপনার এই চিন্তা একেবারে শূন্য হয়ে গেল, খালি হয়ে গেল। এই যখন খালি হয়ে যাবে, তখন আপনি কি করবেন, তখন আপনি পূর্ণ করবেন। পূর্ণ করবেন কি দিয়ে পূর্ণ করবেন? আপনি যেটা অর্জন করতে চান, আপনি যে স্রষ্টাকে পেতে চান, স্রষ্টাকে দিয়ে পূর্ণ করেন। আপনি জাগতিক কিছু পেতে চান, তাকে দিয়ে পূর্ণ করেন। কিভাবে পূর্ণ করবেন? চিন্তা করতে থাকে, চিন্তা করতে থাকে, চিন্তা করতে থাকে। কিভাবে চিন্তা করবেন তার প্রক্রিয়া আছে, সেগুলো আমরা কোর্সে আমরা শিখাই। এখানে তো এত দীর্ঘ সময় ধরে শেখানো সম্ভব নয়। যেটাই চিন্তা করবেন সেটাই আপনার ওই শূন্য স্থান পূর্ণ হতে থাকবে। সেজন্যই ধ্যানের প্রাথমিক স্তরকেই বলা হয় নিজেকে